বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের উচ্ছ্বাস। বরিশালে সুরের মূর্ছনায় মানুষের বন্দনা, নেচে গেয়ে উদযাপন, নিপীড়িত ফিলিস্তিনের পাশে থাকার বার্তা। প্রজন্ম থেকে প্রজন্ম ঘুরেও মিলছে না রায়। দক্ষিণাঞ্চলের আদালতে লক্ষাধিক মামলার জটলা, ভোগান্তি আর হয়রানির শিকার বিচার প্রার্থীরা। বিচারক সংকটই কারণ, দাবি কৌশলীদের। এবং মধ্যরাত থেকে শুরু সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তীরে ফিরছে শত শত ট্রলার। ভারতের সঙ্গে মিল রাখায় খুশি জেলেরা, দ্রুত খাদ্য সহায়তার দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ। সঙ্গে আছি আমি শবনব নিবিড়। কংক্রিটের শহরের বাইরে প্রাণের উৎসব বাংলা বর্ষবরণে মাতে গ্রামগঞ্জের মানুষরাও। নতুন বছরকে স্বাগত জানাতে দেশ জুড়ে আজ আনন্দের বন্যা। বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে বর্ণাঢ্য আয়োজন হয় পহেলা বৈশাখে। নেচে গেয়ে হয় আনন্দ উদযাপন। বিস্তারিত সুমন হাসানের তোলা ছবিতে, অপূর্ব অপুর রিপোর্টে। অন্ধকার ভেদ করে আলোর আভা, নতুন সূর্য উকি দিচ্ছে পূব আকাশে। শুভ্র সাদা শান্তির পায়রা ছিল প্রস্তুত। গতিময় জীবনের প্রতীক ঘোড়াও ছুটবে মঙ্গলের আবাহনে, যেন সেই আয়োজন। প্রাণে প্রাণ মেলানোর চিরায়িত মহা উৎসব। বরিশালের ব্রজমোহন স্কুল মাঠে উদীচীর সুরের মূর্ছনায় হয় মানুষের বন্দনা। জীর্ণতাকে পেছনে ফেলে বাংলা পঞ্জিকার পাতায় নতুন দিনকে স্বাগত জানাতে হয় মঙ্গল গীত। মানুষ ভজনের এই আয়োজনে যেখানে বাদ যায়নি ফিলিস্তিনি মুসলিম গণহত্যার তীব্র প্রতিবাদও, ছিল নিরাপত্তার কারণ দেখানো বৈশাখী মেলা আয়োজনে অনুমতি না পাবার ক্ষোভও আয়োজকদের মুখে। প্রভাতী অনুষ্ঠান শেষে চারুকলার ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের হয় বিম স্কুল থেকে। ঢাক ঢোল বাজিয়ে আনন্দে মাতে অংশগ্রহণকারীরা। অপরদিকে সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় সার্কিট হাউস থেকে। বাদ্যের তালে তালে দেশীয় সংস্কৃতির অনুষঙ্গ তুলে প্রদর্শন করা হয় এই শোভাযাত্রায়। পান্তা ইলিশের ব্যতিক্রমী আয়োজন করে বিএনপি। সদরে দলীয় কার্যালয়ের সামনে এতে অংশ নেন তৃণমূল কর্মী সহ কেন্দ্রীয় নেতারাও। এদিকে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা সহ জেলায় জেলায় উৎসব মুখর পরিবেশে হয় নববর্ষের বর্ণিল সব আয়োজন। শিশু থেকে বৃদ্ধা সব বয়সের মানুষ সার্বজনীন এই উৎসবে ভাসে আনন্দের জোয়ারে। কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন এবং বরিশালের বিএম কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। শুরুতেই যাচ্ছি জাবিরের কাছে। ফনা তুলে সৈকতে আশ্রয় পড়ছে বড় বড় ঢেউ। প্রকৃতিও আজ বলে দিচ্ছে পহেলা বৈশাখ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। দেশের দ্বিতীয় বৃহৎ এই সমুদ্র সৈকতে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকরা বর্ষবরণের জন্য এখানে ছুটে আসেন। তবে এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটকই কিন্তু সৈকতে গা ভাসাচ্ছেন, সৈকতের সমুদ্র স্নান করছেন। তবে প্রখর রোদের কারণে, তীব্র রোদের কারণে এখন কিন্তু অনেক পর্যটকই হোটেলে ফিরে গেছে এবং রুমে ফিরে গেছে। তো সে কারণে কিন্তু পর্যটকের উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে আমরা সকালে যেটি দেখেছি, এখানে পর্যটকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং বিকেলের দিকেও কিন্তু সেই ভিড় আবার আমরা লক্ষ্য করব। সেটি কিন্তু এখানকার স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা রয়েছেন তারা কিন্তু বালিয়াড়িতে নেমেছেন এবং বিশেষ করে সমুদ্রে এর জলে তারা গা ভাসাচ্ছেন। এর কারণ হলো তীব্র রোদের থেকে যে রক্ষা পাওয়া, সেই রক্ষা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সমুদ্রের পানি, সমুদ্রের জলই কিন্তু এখন শেষ ভরসা বলা যায়। যেহেতু এই কুয়াকাটা উপকূলে আমরা এখন প্রখর রোদ দেখতে পাচ্ছি, এই রোদের জন্য অনেকেই কিন্তু এই সমুদ্রের যে
স্নান এটিকে কিন্তু আনন্দময় মনে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী মানুষ এখানে সমুদ্র স্নান করছেন এবং সেই সঙ্গে কেউ কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্রের বালিয়াড়িতে হেঁটে বেড়াচ্ছেন। এবং আমরা এও দেখতে পাচ্ছি সমুদ্রের যে বেঞ্চিগুলো রয়েছে সেই বেঞ্চিগুলোতে বসে তারা সমুদ্রের যে স্বচ্ছ বাতাস সেই বাতাস তারা উপভোগ করছেন এবং প্রকৃতির অপার যে সৌন্দর্য কুয়াকাটার সেই সৌন্দর্যগুলোকেও তারা উপভোগ করছেন। এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই কুয়াকাটাতে এভাবে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। সেই ভিড়ে কিন্তু এবছরও রয়েছে। হোটেল মোটেলগুলোতেও কিন্তু স্বাভাবিক যে পর্যটক থাকে সেই সংখ্যার চেয়েও অনেকটা বেশি পর্যটক রয়েছে। এবং এটি একদম ঈদের পরপর হওয়ার কারণে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটা কম, যেটা আশা করা হচ্ছিল সেই সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ কিছুদিন আগেই কিন্তু ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি ছিল সেই লম্বা ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটাতে ছুটে এসেছিল হাজার হাজার পর্যটক। এবং এই পর্যটকে কিন্তু সৈকতে তিল ধরনের ঠাঁই ছিল না। কুয়াকাটার যে 18 কিলোমিটার সৈকত, এই 18 কিলোমিটার সমুদ্র সৈকতই কিন্তু একেবারে পর্যটকে ভরপুর ছিল এবং পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। সে কারণে কিন্তু এখন পর্যটকের সংখ্যা পহেলা বৈশাখ উপলক্ষে যতটা প্রত্যাশা করা হয়েছিল সেই প্রত্যাশা অনুযায়ী নেই। তবে স্বাভাবিকের চেয়ে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটা বেশি। এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে সমুদ্র সৈকত এলাকায় আসার মূল কারণ হচ্ছে সমুদ্রের যে বিশালতা, সেই সমুদ্রের বিশালতাকে উপভোগ করা। মূলত এখানকার যারা পর্যটকরা এসেছেন তারা বলছেন যে সমুদ্রের বিশালতার মতো আমাদের হৃদয় হোক এবং এই আজকের এই দিনটির মতো পুরো বছরটাই হোক সংঘাতমুক্ত, শান্তিময়, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। আমরা এই মুহূর্তে চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। অপু, বর্ষবরণের সাত সকালে প্রকৃতি একরকম ছিল, বেশ সুন্দর ছিল, তপ্ত রোদ ছিল। তবে এখন প্রকৃতির বৈরিতা রয়েছে। হয়তোবা এই দুপুরবেলা জানান দিচ্ছে যে বৈশাখ যে এসেছে প্রকৃতির মাঝে, সেটি জানান দিয়েছে এই বৃষ্টি দিয়ে। দুপুর 2টার পরপরই বরিশালে হালকা বৃষ্টি হচ্ছে এবং দমকা বাতাস বইছে। উৎসবপ্রিয় বাঙালির আজকে সকাল থেকেই আমরা দেখেছি বাংলা বর্ষবরণে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বর্ষবরণের আয়োজন হয়েছে। সকালে বরিশালের বিএম স্কুল মাঠে সেখানে প্রভাতী অনুষ্ঠান হয়েছে, মঙ্গল বন্দনা করা হয়েছে, গানে গানে মানুষের জীবনের জয়ধ্বনি করা হয়েছে উদীচীর উদ্যোগে। তারপর চারুকলার উদ্যোগে বরিশালে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে বিএম স্কুল থেকে। আরও একটি আনন্দ শোভাযাত্রা, বড় আনন্দ শোভাযাত্রা বের হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সার্কিট হাউস থেকে। সেখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই শোভাযাত্রায় অংশ নেয় এবং ঢাক ঢোল বাজিয়ে দুটি শোভাযাত্রাই কিন্তু দেখেছি মানুষের প্রাণে প্রাণ মেলানোর নিরন্তর চেষ্টা। বাঙালির চিরায়িত বাঙালির নানা অনুষঙ্গ সেই আয়োজনে, দুটি আয়োজনই ছিল। এবং আনন্দ শোভাযাত্রা আমরা দেখেছি যে নানান ধরনের বাঙালির যে অনুষঙ্গ সেগুলো যেমনি ছিল তেমনি ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা। সবার মুখেই চোখে মুখেই আমরা দেখেছি হাসির ঝিলিক। সেই সময়টা তো আমরা দেখেছি, দুপুর পর্যন্ত দেখেছি বরিশালে তপ্ত রোদ ছিল। তবে তারপর দুপুর 2টার পরে আবহাওয়া পরিবর্তন এসেছে। আবহাওয়ার যে পরিবর্তন, হালকা বৃষ্টি শুরু হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে। এখন বাজে 3:15 চলছে এবং বাতাসও কিন্তু বইছে। যে বাতাসের যে গতিবেগ সেটিও কিন্তু আসলে বাড়তি রয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে প্রকৃতির যে ভিন্নতা সেটি আসলে একেবারেই দৃশ্যমান। কেননা বৈশাখ মানেই তো কাল বৈশাখী ঝড়ের একটা আভাস থাকে, সেটিই যেন দানান দিয়ে যাচ্ছে এই বৈশাখের প্রথম দিন। সবকিছু মিলে বরিশালে বৈশাখী মেলাও কিন্তু রয়েছে বেলস পার্ক মাঠে এবং গৌর নদীতে মেলা রয়েছে। যদিও বা বিএম স্কুল মাঠে প্রতি বছর আমরা দেখি যে 3 দিন ব্যাপী যে বৈশাখী মেলা হয় সেটি এবছর হচ্ছে না বলে জানিয়েছে উদীচীর সংগঠকরা। বলছে তারা প্রশাসন থেকে অনুমতি না পাওয়ার কারণে এবছর তারা বৈশাখী মেলা করতে পারছে না। তবে বেলস পার্ক মাঠে সেখানে কিন্তু যথারীতি বৈশাখী মেলার আয়োজন হয়েছে। সেই বৈশাখী মেলায় কিন্তু মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। সবকিছু মিলে আরেকটি বিষয় দেখুন যে এই যে বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস বইছে, এই বৃষ্টিটাকেও কিন্তু বাঙালি উৎসবপ্রিয় বাঙালি কিন্তু লুফে নিচ্ছে। এই বৃষ্টিতেও আমরা দেখছি এখন কেউ কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও ধারণ করছে। অর্থাৎ বৃষ্টিটাকেও বছরের প্রথম দিনে, বাংলা বছরের প্রথম দিনে বৃষ্টিটাকেও তারা যেন উৎসবের অংশীদার মানে অঙ্গভঙ্গিভাবে করে নিতে চাচ্ছে।
মানুষ আনন্দ চায়, আনন্দ করে ভাগাভাগিতে আগামীর দিনগুলোতে সবাই মিলেমিশে একাকার হয়ে বা বেঁচে থাকতে চায়, সেই অঙ্গীকারটি কিন্তু করছে আজকের বরিশালবাসী। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বছরের প্রথম দিনে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, তার আগে ছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। বিভাগীয় সময় আরও থাকছে। পিরোজপুর ভান্ডারিয়া সড়কে 2টি সেতু ও 10টি কালভার্টের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দুর্ঘটনা এড়াতে নতুন করে নির্মাণের দাবি। বরিশাল বিভাগের 6 জেলায় বিভিন্ন আদালতে লক্ষাধিক মামলা বিচারাধীন। বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে চরম ভোগান্তি আর হয়রানির শিকার বিচার প্রার্থীরা। আদালতে এজলাস ও বিচারক সংকটের কারণে মামলা জট দেখা দিয়েছে বলে দাবি কৌঁসুলিদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশালের বানারীপাড়া উপজেলার 50ঊর্ধ্ব ওমর ফারুক, তার দাবি 25 বছরেরও বেশি সময় হলো প্রথমে দাদা পরে বাবা, এখন নিজেই আদালতের বারান্দায় ঘুরছেন মামলার রায়ের আশায়। আমারই একটা মামলা আছে, আমার দাদা করে গেছে, আমার বাবা করে গেছে, এখন আমারও চালাইতে হচ্ছে। তো এইটাই 3 পুরুষের টাকা অপচয় হচ্ছে, বাট মামলার এখন পর্যন্ত রেজাল্টে যাওয়া হয় নাই। বরিশালের আদালতে প্রায় 45,000 মামলা জট। আদালতের বারান্দায় প্রজন্ম থেকে প্রজন্ম ঘুরেও রায় না পাবার অভিযোগ বাদী বিবাদী উভয়েরই। আছে এজলাস আর বিচারক সংকটও। 14 সাল হইতে মামলা চালাই, আমার 4টে মামলা চলমান আছে। যে অবস্থা আমার করতে আছে খালি ঘুরায়। সর্বোচ্চ আদালত থেকে শুরু করে একদম লোয়ার কোর্ট পর্যন্ত দুর্নীতির বাইরে নাই। যে কোনো মামলা আপনি এটা অনলাইন ব্যবস্থা করা উচিত, যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছেন। আরও বিচারক নিয়োগ দিতে হবে এবং বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য অ্যাকোমোডেশন বসার ব্যবস্থা করে দিতে হবে। বরগুনার আদালতে প্রায় 26,000 মামলা বিচারাধীন। জেলার 20 জন বিচারকের পদের 6টি শূন্য। এছাড়াও এজলাস সংকট ভোগাচ্ছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের। জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন না থাকায় স্থান সংকটে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র। কোর্টে দুয়ারে দুয়ারে ঘুরি, কোনো ফল পাইতেছি না আমি মামলার। ভবন সমস্যা হলে আমাদের বড় সমস্যা, এইটা হলো বড় সমস্যা, এটা খুব তাড়াতাড়ি সমাধান হওয়া দরকার। পটুয়াখালীর 29টি আদালতে মামলা প্রায় 26,000, যার মধ্যে দেওয়ানি মামলা 27,614টি। একই চিত্র পিরোজপুরেও। ভোগান্তিতে বিচার প্রার্থীরা, ক্ষুব্ধ আইনজীবীরাও। 10 বছর পর্যন্ত এই কোর্টের বারিন্দায় ঘুরতে আসি, কিন্তু আমি মামলার রায় পাই না। পটুয়াখালী যদি আরও ফৌজদারি আদালতে বা দেওয়ানি আদালতে বিজ্ঞ বিচারকের সংখ্যা বাড়ানো যায়, তাহলে অতি দ্রুতই মামলার জট কমে আসবে। বরিশাল আদালতে প্রায় 45,000 এবং বিভাগের অন্য জেলায় আরও প্রায় 1 লাখ মামলা বিচারাধীন রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা পালন করছে বাংলাদেশ। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়বেন ভোলা ও পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বঙ্গোপসাগরে ঢেউয়ের ছন্দে ভাসা জীবনের নাম জেলে। পেশা, প্রাণ আর পরিবার সবই জড়িয়ে এই সাগরের সঙ্গে। কিন্তু 15 এপ্রিল থেকে 11 জুন টানা 58 দিন জাল নামবে না, মাছ বোঝাই করে ঘাটে ফিরবে না নৌকা। কারণ শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। সমুদ্রে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য বিগত বছরগুলোতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রাখা হতো। কিন্তু চলতি বছর সরকার সময়ের পরিবর্তন এনে ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। এ সময় 475 প্রজাতির মাছ, চিংড়ি, হাঙর, লবস্টার, কাঁকড়া সহ সাগরের কিছুই ধরা যাবে না। একসঙ্গে দুই দেশের বিশাল জলসীমায় মাছ ধরায় বিরতির ফলশ্রুতিতে এবার বঙ্গোপসাগরে ইলিশের উৎপাদন বহুগুণে বাড়বে আশা মৎস্য বিভাগের। অবরোধের ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের পরিবৃদ্ধি হবে, সুষ্ঠু প্রজনন হবে এবং আমাদের সামুদ্রিক স্টক বা মজুদ দিনে দিনে বেড়ে যাবে। আমাদের জেলেদের এ থেকে ভীষণভাবে উপকৃত হবে। সরকারের এই নিষেধাজ্ঞার কারণে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়বেন ভোলার প্রায় 65,000 ও পটুয়াখালীর 69,000 জেলে। নিষেধাজ্ঞাকালীন জেল জরিমানা
জরিমানা এড়াতে ইতোমধ্যে সাগর থেকে ঘাটে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার। জেলেরা জানান জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস মেঘনা ও তেতুলিয়ায় নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে আবারও সমুদ্রে মাছ ধরাই 58 দিনের নিষেধাজ্ঞা। বছর জুড়ে একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা অনেকটা নিঃস্ব। বাড়ছে ধার দেনার বোঝা। জাল ফালফাল সব উঠে লেছি, আমরা যাবো না। জাল বাইস নেই, কোনো কাম কাজ নেই, আসলে যে আমরা খাবো কি। অবরোধটা যদি ইন্ডিয়ার মতো 1 মাস হতো আমাদের জন্য ভালো হতো। পুরো র্যাঙ্কের মানুষেরা চালটা মারিয়া দেয়, খাইতে খাইতে সব খাইয়া লইতে আছে। বিগত দিনও পাই না আর এখনো পাই না ভাই। না খেয়ে মরি, বুঝছেন। ছেলে মেয়েদের পড়াইতে লেখাইতে বহুত সমস্যা বাজা যায়। বরাদ্দটা দিলে আমরা কইরা দিরা খাইতাম পারি। তবে কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই অভিযানটাকে সফল করব এবং আমাদের জেলা প্রশাসন সহ যে সকল বাহিনী আছে সবাই কিন্তু খুব কঠোর অবস্থানে থাকবে। সমুদ্রগামী সকল জেলেদের জন্য আমরা এবার ভিজিয়ে বানার চেষ্টা করছি এবং আশা করি সে লক্ষ্যে আমরা সফল হব। কর্মহীন জেলেদের প্রতিটি পরিবারকে নিষেধাজ্ঞাকালীন 58 দিনের জন্য 77 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ভারতের সঙ্গে মিল রেখে মধ্যরাত থেকে প্রথমবারের মতো বঙ্গোপসাগরে শুরু হবে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ কারণে সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছে শত শত মাছ ধরার ট্রলার। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পাথরঘাটায় আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, দেখুন, বাংলাদেশে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে আজ মধ্যরাতের থেকে বাংলাদেশের জলসীমায় 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। মূলত মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। এর আগে কিন্তু 20 মে থেকে 65 দিনের জন্য এই নিষেধাজ্ঞাটি বাস্তবায়ন করা হতো। তো 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থায়ন এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি গবেষণা পরিচালিত হয়। সেই গবেষণার প্রেক্ষিতে কিন্তু এই নিষেধাজ্ঞাটি পরিবর্তন করা হয়েছে। যদিও জেলেরাও এই নিষেধাজ্ঞা পরিবর্তনের দাবি জানিয়েছিলেন এবং তারাও বলেছিলেন যে ভারতের সঙ্গে মিল রেখেই যাতে নিষেধাজ্ঞাটি দেয়া হয়। তো এদিকে এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই কিন্তু উপকূলে সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারগুলো ফিরতে শুরু করে। ইতোমধ্যেই বরগুনার পাথরঘাটায় অন্তত 4 শতাধিক সমুদ্রগামী মাছ ধরার ট্রলার নোঙর করেছে এবং এখনো যেসব ট্রলার সমুদ্রে অবস্থান করছে সেগুলো সন্ধ্যার মধ্যে তীরে ফিরে আসবে বলে আমাদেরকে মৎস্য অধিদপ্তর জানিয়েছেন এবং জেলা ট্রলার মালিক সমিতির সভাপতিও বিষয়টি নিশ্চিত করেছেন। তো এই 65 দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদেরকে 85 কেজি খাদ্য সহায়তা দেওয়া হতো, যেটা 58 দিন নিষেধাজ্ঞার সময়সূচি নির্ধারণ করায় এখন 77 কেজি খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টি কনফার্ম করেছে মৎস্য অধিদপ্তর। কিন্তু এখন পর্যন্ত এই খাদ্য সহায়তাটি প্রদান করা হয়নি। জেলেরা আমাদেরকে বলেছেন যে দীর্ঘদিন ধরেই তাদের দাবি ছিল যাতে নিষেধাজ্ঞা শুরুর আগেই তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর ফলে তারা নিষেধাজ্ঞা চলাকালীন সময় পরিবার পরিজনের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো না। কিন্তু এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞার খাদ্য যে সহায়তা সেটি প্রদান করা হয়নি এবং এখন পর্যন্ত বরাদ্দও পাওয়া যায়নি বলে আমাদেরকে জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর জানিয়েছে। তো খুব দ্রুত যাতে খাদ্য সহায়তাটি প্রদান করা হয় জেলেদের, এই বিষয়ে তারা খুব দাবি জানিয়েছেন। তো এই ছিল বরগুনার পাথরঘাটা থেকে আমার কাছে সবশেষ। বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। বিভাগীয় সময় আরও থাকছে। 2 যুগেও শুরু হয়নি ঝালকাঠি ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্কের নির্মাণ কাজ। জমি সংক্রান্ত মামলায় ঝুলে আছে প্রকল্প, হতাশ জেলাবাসী। দ্রুত নিষ্পত্তির আশ্বাস। পিরোজপুর কাউখালী ভান্ডারিয়া সড়কের 18 কিলোমিটার এলাকায় 2টি সেতু ও 10টি কালভার্টের বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। দুর্ঘটনা এড়াতে সেতুগুলো মেরামত ও নতুন করে নির্মাণের দাবি এলাকাবাসীর। পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় সড়ক বিভাগ। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। সেতু এতটাই ঝুঁকিপূর্ণ যে এর উপর দিয়ে পায়ে হেঁটেও যেতে আতঙ্কে ভোগেন স্থানীয়রা। কোথাও কোথাও সেতুর ভাঙা স্ল্যাব নিচ থেকে জোড়াতালি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। সেতুর পাশে সতর্কমূলক সাইনবোর্ড লাগিয়ে দায় সারছে সড়ক বিভাগ। পিরোজপুর থেকে ভান্ডারিয়া এবং কাউখালী শিয়ালকাঠি হয়ে বরিশালে যাওয়ার সবথেকে সহজ পিরোজপুর কাউখালী ভান্ডারিয়া সড়ক ও জনপথের 18 কিলোমিটার এই সড়কে 8 থেকে 10 বছর ধরে 12টি সেতু ও 10টি কালভার্ট ঝুঁকিপূর্ণ থাকায় ব্যবহারের অনুপযোগী। এসব নরবরে সেতুতে ছোট বড় গাড়ির ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে। কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে চলাচল করছে পণ্য বোঝাই যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ ব্রিজে তো নামতে ভয় করে, যাত্রীও ভয় পায়। ভারী জিনিস নিলে বিশেষ
করি মানুষের যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চারা যেতে পারে না, মুরব্বীরা যেতে পারে না, ঝুঁকিপূর্ণ। এই রাস্তাকে দ্রুত মেরামত এবং ব্রিজগুলোর দ্রুত মেরামত করা প্রয়োজন। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, সেতু কালভার্ট পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা ডিবিবি সমূহ প্রক্রিয়াকরণ করতে পারবো। বাই দিস টাইম আমরা যেই কালভার্টগুলো ঝুঁকিপূর্ণ মনে করছি আমরা সেগুলিকে আমরা মনিটর করে রাখছি, যাতে যানবাহন চলাচলের ক্ষেত্রে কোনো ঝুঁকির তৈরি না হয়। ঝুঁকিপূর্ণ সেতুগুলোর আনুমানিক বয়স 20 থেকে 25 বছর। সময় সংবাদ, পিরোজপুর। প্রায় 2 যুগেও শুরু হয়নি ঝালকাঠি ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্কের নির্মাণ কাজ। জমি নিয়ে স্থানীয় একটি মহলের সঙ্গে মামলা থাকায় ঝুলে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনাময় এই প্রকল্পটি। জেলা প্রশাসন বলছে, মামলা নিষ্পত্তি হলে শুরু হবে প্রকল্পের কাজ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ফাঁকা মাঠটিতে গড়ে তোলার কথা ছিল ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক, অথচ প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও এখনো বসানো যায়নি একটি খুঁটিও। ঝালকাঠি শহরতলির কিফাতনগর এলাকায় কৃত্রিম চ্যানেল, গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা, বিষখালী এবং বাসুন্ডা নামে 5 নদীর মোহনায় জেগে ওঠা চরে ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2007-08 অর্থ বছরে 4 কোটি টাকা বরাদ্দের পর চরের 55 একর খাস জমিতে বালু ভরাট করা হয়। এরপরই শহরের একটি প্রভাবশালী চক্র 35 একর জমির মালিকানা দাবি করে আদালতে মামলা ঠুকে দেয়, যা বর্তমানে উচ্চ আদালতে গড়িয়েছে। এতে এই স্থানটিতে প্রকৃতির নয়নাভিরাম পরিবেশে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও তা থমকে আছে। পার্কটা হবে, খুব সুন্দর পার্ক হবে, কিন্তু যে কোনো কারণে এটা হইতেছে না। আমরা চাই আমাদের এই পার্ক নির্মাণ হোক। শিশুদের জন্য কোনো খেলনা না, দোলা বা একটু ঝুলনা এগুলো থাকলে শিশুরা খুব ভালো লাগতো। বসার কিছু বেঞ্চ থাকলে বা ভালো একটা মানসম্মত খাবার কিছু ব্যবস্থা থাকলে আমার মনে হয় জায়গাটা আরো গুছানো থাকতো। জেলা প্রশাসক বলছেন, প্রকল্পের সব জমি সরকারের দখলে রয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে দ্রুতই প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হলে এই জেলায় পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। 22 বছর আগে 2002 সালে ঝালকাঠি ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক নামে প্রকল্পটি যাত্রা শুরু করেছিল। সময় সংবাদ, ঝালকাঠি। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 8 এপ্রিল বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা ও কালাবদর নদীর মোহনায় যৌথ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়ন। এ সময় সন্দেহভাজন একটি ট্রলারকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে আনসার সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় ট্রলারে থাকা বেশ কয়েকজন। এতে আহত হন এক আনসার সদস্য। পরে 14 মণ জাটকা ও ট্রলার সহ 5 জনকে আটক করা হয়। 19 মার্চ ভোলার মনপুরার দক্ষিণ সাকুচাই ইউনিয়নের নুরুদ্দিন মার্কেট এলাকায় স্থানীয় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেন। 9 এপ্রিল রাজধানীর গুলশান থেকে 3 আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের উচ্ছ্বাস। বরিশালে সুরের মূর্ছনায় মানুষের বন্দনা, নেচে গেয়ে উদযাপন, নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা। এবং প্রজন্ম থেকে প্রজন্ম ঘুরেও মিলছে না রায়। দক্ষিণাঞ্চলের আদালতে লক্ষাধিক মামলার জটলা, ভোগান্তি আর হয়রানির শিকার বিচার প্রার্থীরা। বিচারক সংকটই কারণ, দাবি কৌশলীদের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।